পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যার উত্তর আজও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। ঠিক তেমন এক অদ্ভুত রহস্য হলো ক্রিস্টাল স্কাল বা স্বচ্ছ মাথার খুলি। এখন প্রশ্ন হতে পারে, এটা আবার কি? আসলে এই ক্রিস্টাল স্কালে রয়েছে এমন এক রহস্যময় শক্তি যা তোমাকে সহ বদলে দিতে পারে পুরো মানব সভ্যতাকে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও যখন এই অধরা ক্রিস্টাল স্কাল কেউ খুঁজে পায় না, তখন ডক্টর ইন্ডিয়ানা জোন্স নেমে পড়ে ভয়ঙ্কর এক অ্যাডভেঞ্চারে। এই অভিযানে তার সাথে এমন কিছু ঘটতে থাকে যা কল্পনারও বাইরে। কি ছিল সেই বিপদ, আর এই ক্রিস্টাল স্কালই বা আসলে কি? এই সব প্রশ্নের উত্তর দিতে আমি সামিয়া হাজির হয়ে গেলাম আমার বেশ কিছু পছন্দের অ্যাডভেঞ্চার মুভিগুলোর মধ্যে একটি, ইন্ডিয়ানা জোন্স দ্য কিংডম অফ ক্রিস্টাল স্কালের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটা মিলিটারি গাড়ি বহর দেখতে পাই। মরুভূমির ভেতর বালুময় রাস্তার উপর দিয়ে গাড়িগুলো এগিয়ে যাচ্ছিল। এখানে একদল তরুণ তরুণী তাদের সাথে রেস করতে চাইলেও গাড়িগুলো অন্য একটা রাস্তায় মোড় নেয়। এরপর তারা একটা আমেরিকান মিলিটারি বেসের সামনে এসে থামে। সেখানকার দায়িত্বরত সোলজাররা তাদেরকে জানায় এই জায়গাটি 24 ঘন্টার জন্য বন্ধ থাকবে। কিন্তু তখনই হঠাৎ সেই মিলিটারি পোশাক পরা লোকগুলো তাদের উপর গুলি চালাতে শুরু করে। মুহূর্তেই সমস্ত গার্ডদের হত্যা করে তারা বেসের ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা দুজন লোককে গাড়ির ডিকি থেকে টেনে হিঁচড়ে বের করে। এখানে তাদের মধ্যে একজন ছিল বিখ্যাত আর্কিওলজিস্ট ইন্ডিয়ানা জোন্স, আর অন্যজন হলো তার সঙ্গী জর্জ ম্যাক। জোন্স এই লোকগুলোর বেশভূষা দেখে বুঝতে পারে যে এরা আসলে রাশিয়ান, সুতরাং এই মিলিটারি বেসে এমন কিছু একটা আছে যা তাদের চাই। এজন্যই তারা যুদ্ধের ঝুঁকি নিয়েও আমেরিকান সৈন্যদের হত্যা করে মিলিটারি বেসে প্রবেশ করেছে। তখন তাদের মধ্যে থেকে এক অফিসার এসে জোন্সকে প্রশ্ন করে, তুমি কি এই বিল্ডিংটা চেনো? কিন্তু জোন্স তার উত্তর না দিয়ে উল্টো গালি দিয়ে বসে। তাই লোকটা তার মুখে ঘুষি মেরে তাকে মারধর করার জন্য রেডি হয়। তবে ঠিক তখনই এক মহিলা এসে তাদের থামিয়ে দেয়, আর সে জানায় তার নাম হলো কর্নেল ইরিনা স্প্যালকো এবং সে রাশিয়ান আর্মির একজন উচ্চপদস্থ কমান্ডার। ইরিনা জোন্সকে আরও বলে যে তারা একটি বাক্স খুঁজে বেড়াচ্ছে, আর সেটি এই মিলিটারি বেসের ওয়্যার হাউসে আছে বলেই তার বিশ্বাস। কিন্তু জোন্স তখন বলতে থাকে এমন কোনো বাক্সের ব্যাপারে তার ধারণা নেই। তবে ইরিনা তাকে বলে যে এই বক্সটাকে সে অবশ্যই চেনে, কারণ কয়েক বছর আগে যারা বক্সটি পরীক্ষা করেছিল সেই টিমেরই একজন সদস্য ছিল জোন্স। তার কথা শুনেই জোন্স বুঝে যায় ইরিনা আসলে তাকে কিসের কথা বলছে, আর তাকে ধরে আনার উদ্দেশ্যও ঠিক এটাই। সুতরাং যদি সে এই বক্সটি খুঁজতে সাহায্য না করে তবে তারা তাকে মেরে ফেলতেও দ্বিতীয়বার দ্বিধা করবে না। তাই ওয়্যার হাউসের ভেতর ঢুকে জোন্স তাদের কাছ থেকে গান পাউডার চায়, কিন্তু রাশিয়ানরা তাকে সন্দেহ করে বসলে সে জানায় ওই বক্সে যা আছে তা এক ধরনের চৌম্বকীয় পদার্থ, তাই গান পাউডারে থাকা মেটালের সাহায্যে বক্সের অবস্থান বোঝা যাবে। এরপর তাকে পাউডার এনে দেওয়া হলে জোন্স সেগুলোকে বাতাসে ছুড়ে দেয়। তখনই পাউডারগুলো চুম্বকের আকর্ষণে ওয়্যার হাউসের একটা নির্দিষ্ট সেকশনের দিকে যেতে থাকে। সেই পথ অনুসরণ করে জোন্স বক্সের প্রায় কাছাকাছি এসে পড়ে। এরপর মাটিতে শর্টগান শেল ফেলে তারা বক্সের অবস্থান খুঁজে বের করে, কারণ বক্সটি সব শর্টগান শেলগুলোকে নিজের দিকে টেনে নিচ্ছিল। অতঃপর বক্সটি খুলে ফেললে তখন তার ভেতর থেকে অদ্ভুত আকৃতির একটা হাতকে বেরিয়ে আসতে দেখা যায়। এই হাতটি দেখতে পুরনো ইজিপশিয়ান মমিদের হাতের মতোই। আসলে এই বক্সের ভেতরে রয়েছে একটা এলিয়েনেরই কঙ্কাল। গুঞ্জন আছে যে অনেক বছর আগে ইউএস আর্মি একটা ফ্লাইং ইউএফওর ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল, আর সেখান থেকেই উদ্ধার হয় এই এলিয়েনের মৃতদেহ। এই ডেড বডিকে তারা মমিতে রূপান্তরিত করে এতদিন এই মিলিটারি বেসেই লুকিয়ে রেখেছিল। এরপর বক্স খোলার পরপরই যখন এর ভেতর থেকে হাত বেরিয়ে আসে তখন সবার মনোযোগ সেদিকে চলে যায়, আর এই সুযোগেই জোন্স তার চাবুক দিয়ে রাশিয়ানদের কাছ থেকে দুটো রাইফেল ছিনিয়ে নেয়। তারপর সে তাদেরকে সব অস্ত্র ফেলে দিতে বলে, কিন্তু পরক্ষণেই সে টের পায় যে তার সঙ্গী ম্যাক তার দিকেই রাইফেল তাক করে আছে। তখন সে এর কারণ জিজ্ঞেস করলে ম্যাক জানায় সে এখান থেকে খালি হাতে ফিরে যেতে চায় না। রাশিয়ানরা তাকে এই বিশ্বাসঘাতকতার জন্য মোটা অঙ্কের টাকা দিচ্ছে। এরপর তারা তাকে রাইফেল ফেলে দিতে বললে জোন্স সেটাকে মাটিতে ফেলে দেয়, কিন্তু দেখা যায় সে এমনভাবে রাইফেলটিকে ফেলে যাতে মাটিতে পড়ার পরপরই তার ভেতর থেকে বুলেট বের হয়। ফলে রাশিয়ানরা দ্রুত সরে গেলে এই সুযোগে জোন্স সেখান থেকে পালাতে শুরু করে। তখন তাদের সবাই মিলে তার উপর গুলি চালাতে থাকে। তবে জোন্স কোনোভাবে সেই ফায়ারিং থেকে বেঁচে যায়, আর তার চাবুকের সাহায্যে সে উপর থেকে ঝুলে একটা গাড়ির উপর গিয়ে পড়ে এবং মুহূর্তেই ভেতরে থাকা দুজনকে ফেলে দিয়ে সে গাড়ির কন্ট্রোল নিয়ে নেয়। তারপর সেখান থেকে লাফিয়ে সে ইরিনার গাড়িতে চড়ে বসে।
আর তাকেও গাড়ি থেকে ফেলে দিয়ে তার গাড়ি নিয়ে সে পালাতে থাকে। কিন্তু বিপরীত দিক থেকে তার দিকে আরও কয়েকটি গাড়ি এগিয়ে আসতে দেখে সে লাফিয়ে তার মাথার উপরে থাকা লোহার ফ্রেমের উপরে উঠে পড়ে। এভাবেই পালাতে গিয়ে সে এমন একটা রুমে ঢুকে পড়ে যেখানে অদ্ভুত সব যন্ত্রপাতি রাখা ছিল। তবে এক রাশিয়ান অফিসার তার পিছু নিয়ে একসময় তাকে ধরে ফেলতে সক্ষম হয়। অতঃপর সে তাকে লোহার চেন দিয়ে মারতে থাকে, কিন্তু লোকটা জোন্সকে মারতে গিয়ে ভুলে একটা রকেট চালু করে দেয়। এই রকেট যে গাড়িতে রাখা ছিল তার উপরেই ছিল জোন্স এবং সেই অফিসার। ফলে রকেট চালু হওয়ার পরই তারা প্রচণ্ড বেগে বাইরের দিকে ছিটকে পড়ে। অন্যদিকে রকেটের পেছন থেকে বের হওয়া আগুনের জন্য রাশিয়ানরা ঝলসে যায়, আর জোন্স সেই রকেটের ধাক্কায় অনেক দূরের এক খোলা মাঠে গিয়ে পড়ে। তার পাশে অজ্ঞান হয়ে থাকা রাশিয়ান অফিসারকে সরিয়ে দিয়ে সে নিজেও আড়ালে লুকিয়ে পড়ে। ফলে বাকিরা আর তাকে খুঁজে পায়নি। এরপর জোন্স কাছের একটা বাড়ির ভেতর ঢুকে পড়ে। কিন্তু অদ্ভুত করা ব্যাপার হলো সেই বাড়িতে কোনো মানুষের বদলে রাখা ছিল কিছু পুতুল। আর হঠাৎ দূর থেকে সাইরেন বেজে ওঠে। তখনই জোন্স বুঝতে পারে আসলে সে একটা নিউক্লিয়ার টেস্টিং সাইটের ভেতর ঢুকে পড়েছে। মানে এখানে নিউক্লিয়ার বম্ব ফেলে টেস্ট করা হয় যে সেটি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। আর আশেপাশে থাকা পুতুলগুলো টেস্টিংয়েরই মডেল, অর্থাৎ নিউক্লিয়ার বোমটি খুব কাছেই ব্লাস্ট হতে যাচ্ছে। তাই সে আর উপায় না পেয়ে একটা ফ্রিজের ভেতর ঢুকে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড নিউক্লিয়ার ব্লাস্টে আশেপাশের সবকিছু খড়কুটোর মতো উড়ে যায়। এই শক ওয়েভের কারণে জোন্সও অনেক দূরে গিয়ে পড়ে, কিন্তু ফ্রিজের ভেতর থাকায় রেডিয়েশন থেকে সে বেঁচে যায়। এরপর এফবিআই এজেন্টরা তাকে এই অবস্থা থেকে উদ্ধার করে নেয়। তবে তারা তাকে সন্দেহ করে তার উপর ইনকোয়ারি করতে থাকে, কারণ তার বন্ধু ম্যাক রাশিয়ান সংস্থা কেজিবির সাথে জড়িত ছিল। তবে তখন জোন্সের বন্ধু জেনারেল রস এসে এফবিআই এজেন্টদের কাছে তার পরিচয় তুলে ধরে। ফলে তারা তাকে ছেড়ে তো দেয়, কিন্তু তবুও সে তাদের সন্দেহের তালিকা থেকে বাদ পড়ে যায়নি। পরের দিন সকালে জোন্স তার ইউনিভার্সিটিতে ক্লাস নিতে আসে। তখন ফ্যাকাল্টির ডিন চার্লি তাকে ডেকে নিয়ে জানায় এফবিআই এখানেও সার্চ করতে এসেছিল। তবে চার্লি এই ইউনিভার্সিটিকে কোনো ধরনের কন্ট্রোভার্সিতে জড়াতে চায় না, তাই সে জোন্সকে তার চাকরি থেকে নির্দিষ্ট সময়কালের জন্য ছুটি দিয়ে দেয়। তবে পরে সে জানায় এছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। জোন্স ব্যাপারটি বুঝতে পারে। এরপর সে তাকে বিদায় জানিয়ে নিউ ইয়র্কের পথে রওনা দেয়। কিন্তু নিউ ইয়র্কগামী ট্রেনে চড়ার পর হঠাৎ এক তরুণ বাইক নিয়ে প্ল্যাটফর্মে আসে। তারপর সে জোন্সকে ডেকে তার দৃষ্টি আকর্ষণ করে এবং সে জানায় জোন্সের পুরনো বন্ধু হেরল্ড অক্সলি খুবই বড় বিপদে আছে, তাই তাকে বাঁচানোর জন্য তার সাহায্য দরকার। জোন্স এতক্ষণ তার কথায় কান না দিলেও এই কথা শুনে সে ট্রেন থেকে নেমে যায়। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে বসে এই ব্যাপারে কথা বলার জন্য। তরুণ ছেলেটি জোন্সকে নিজের পরিচয় দিয়ে জানায় তার নাম মার্ট উইলিয়ামস। তার বাবা যুদ্ধে যাওয়ার পর হ্যারল্ড অক্সলি তাকে বড় করে তুলতে তার মা ম্যারিয়ানাকে সাহায্য করেছে। অতঃপর মার্ট আরও জানায় অক্সলিকে কেন তুলে নিয়ে যাওয়া হয়েছে, কারণ সে পেরুর অ্যামাজন জঙ্গল থেকে ক্রিস্টাল স্কাল উদ্ধার করেছিল। এই স্কালগুলো খুবই প্রাচীন কোয়ার্টজ ক্রিস্টাল দিয়ে তৈরি। আর অক্সলি অ্যামাজন জঙ্গলে আটাকোর নামের একটা জায়গার খোঁজ করতে গিয়েই সেই স্কাল উদ্ধার করেছিল। তখন জোন্স তাকে বলে যে সে বিশ্বাস করে না যে আটাকোর নামের কোনো কিছুর অস্তিত্ব আছে। পুরাতন মিথ অনুসারে অনেক আগে অ্যামাজনে উখা নামের এক ধরনের উপজাতি বাস করত। তারা এমন একটি শহর তৈরি করে যা ছিল পুরোপুরি স্বর্ণের তৈরি। আর এই শহরটাই হলো আটাকো কিংবা রূপকথার সেই বিখ্যাত এলডোরাডো শহর। লিজেন্ড অনুসারে এই শহরের আদিবাসীদের কাছেই ছিল ক্রিস্টাল স্কাল। এই স্কালগুলো মূলত দামি শিলাকে খোদাই করে তৈরি করা হতো এবং মানুষের কঙ্কালের মতো দেখতে এই স্কালগুলোর অলৌকিক শক্তি আছে বলেও ধারণা করা হয়। জোন্স নিজেও তাদের খুঁজতে গিয়ে প্রায় মরতে বসেছিল। তার কথা শুনে মার্ট জানায় তার মা ম্যারিয়ানা তার চিঠিতে এমন কিছুর কথাই লিখেছে। এই স্কাল উদ্ধার করার পর রাশিয়ানরা অক্সলিকে ধরে নিয়ে যায়। তারা মারিয়ানাকেও তুলে নিয়ে গিয়েছিল, তবে সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। এর পরপরই সে মার্টকে জোন্সের সাথে দেখা করতে বলে একটা চিঠি লিখে। এর সাথে অক্সলির লেখা একটা নোটও অ্যাটাচ করা ছিল। এদিকে কথা বলার সময় জোন্স হঠাৎ দুজন ব্যক্তিকে খেয়াল করে যারা অনেকক্ষণ ধরে তাদের উপর নজর রাখছিল। জোন্স বুঝতে পারে যে এরাই হলো সেই রাশিয়ান কেজিবি এজেন্ট। কিন্তু কিছু করার আগেই তারা জোন্স এবং মার্টের সামনে এসে দাঁড়ায়। তাদের হাতে পিস্তল থাকায় এবার এদের কথা শোনা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তবে জোন্স হঠাৎ এক বুদ্ধি খাটায়। সে কোনো কারণ ছাড়াই পাশে থাকা তরুণকে ঘুষি মারার জন্য মার্টকে নির্দেশ দেয়। সে তার কথা পালন করলে সেই লোকটার গার্লফ্রেন্ডও তাকে ঘুষি মেরে বসে।
কিন্তু মার্টের বেশভূষার রেস্টুরেন্টে থাকা একদল কলেজ স্টুডেন্টের মতোই ছিল। আর তাদের একজনের উপর হাত তোলা হয়েছে ভেবে দুই গ্রুপ ভীষণ মারামারি শুরু করে দেয়। এই সুযোগে মার্ট আর জোন্স তাদের মোটর বাইকে করে সেখান থেকে পালিয়ে যায়। তবে সেই রাশিয়ান লোকগুলো নিজেদের গাড়ি নিয়ে তাদের পিছু নিতে থাকে। এবার তাদের মধ্যে অলিগলির ভেতর দিয়ে লম্বা এক চেজিং শুরু হয়। এর মধ্যে লোকগুলো জোন্সকে তাদের গাড়ির ভেতরে টেনে নেয়, কিন্তু সে তাদেরকে কাবু করে গাড়ি থেকে বের হয়ে আবারও বাইকে উঠে পড়ে। এভাবেই চেস করতে করতে তারা একটা পার্কে এসে পড়ে। শেষমেশ তাদেরকে তাড়া করতে গিয়ে লোকগুলো একটা স্ট্যাচুর সাথে ধাক্কা খায়, আর এই স্ট্যাচুটি ছিল জোন্সের সে বিশ্বাসঘাতক বন্ধু ম্যাক ব্রডির। এবার তার কথায় মার্ট খুবই সরু এক পথ দিয়ে বাইক চালাতে থাকে। শেষে তারা বাইক নিয়ে এক লাইব্রেরিতে এসে পড়ে। তবে সেখানকার মানুষদেরকে এড়াতে গিয়ে মার্ট বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে। তবে বাইক মাটিতে আছড়ে পড়লেও তারা দুজন প্রাণী বেঁচে যায়। এভাবে রাশিয়ান এজেন্টদের ফাঁকি দিয়ে তারা লাইব্রেরির ভেতর দিয়ে পালাতে সক্ষম হয়। এবার জোন্স মার্টকে নিয়ে অক্সলির সেই নোটটার মর্ম উদ্ধার করতে বসে। তবে এই নোট এমন এক প্রাচীন ভাষায় লেখা ছিল যা বর্তমান পৃথিবীতে আর ব্যবহৃত হয় না। তবে জোন্স তার আর্কিওলজি জ্ঞান কাজে লাগিয়ে সহজেই তা উদ্ধার করে ফেলে। এই নোট ছিল মূলত একটি ধাঁধা, যাতে বলা ছিল এমন রেখা অনুসরণ করো যা কেবল ঈশ্বররাই দেখতে পায়, যেখানে রয়েছে অরিয়ানার দোলনা, যার পাহারায় আছে জীবন্ত লাশ। এখানে অরিয়ানা ছিল প্রাচীন এক আর্কিওলজিস্ট, যিনি এলডোরাডোর খোঁজ করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ধাঁধার প্রথম অংশ পড়ে জোন্স বুঝতে পারে যে এই নোটে পেরুর নাস্কা লাইনের কথা বলা আছে। এই লাইনগুলো পৃথিবীর এক আপার বিস্ময়। হাজার হাজার বছর আগে প্রাচীন মানুষেরা পেরুর বুকে এই লাইনগুলো এঁকেছিল। পৃথিবীর বুকে থেকে সেগুলো ভালোভাবে বোঝা যায় না, কিন্তু উপর থেকে ছবি তুললেই ভিন্ন ধরনের প্যাটার্ন স্পষ্ট দেখা যায়। আর ঈশ্বর কিন্তু মানুষের মাথার উপরেই থাকে, তাই চিহ্নতে যে রেখাগুলোর কথা বলা হয়েছে তা হলো এই নাস্কা লাইন্স। অতঃপর জোন্স মার্টকে নিয়ে পেরুর নাস্কা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছেই তারা স্থানীয়দের কাছে জানতে পারে যে অক্সলি এখানেই অবস্থান করেছিল। তবে অজানা কোনো কারণে সে প্রায় পাগলের মতোই আচরণ করছিল, তাই লোকাল পুলিশ তাকে হাজতে নিয়ে বন্দি করে রাখে। কিন্তু কিছু বন্দুকধারী লোক এসে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। জোন্স আর মার্ট সন্ধান করতে সেই হাজতের ভেতরে যায়। তবে তারা সেখানে দেখে যে পুরো জায়গাটিতেই অক্সলি অনেকগুলো ড্রয়িং করে রেখেছে। এছাড়া দেয়ালে বারবার আলাদা আলাদা ভাষায় কেবল একটা শব্দই লেখা ছিল, সেটার অর্থ হলো ফিরিয়ে দাও। অর্থাৎ অক্সলি যে ক্রিস্টাল স্কালটিকে উদ্ধার করেছিল সেটা সে কোনো এক কারণবশত আবারও ফিরিয়ে দিতে চাইছিল। তখন জোন্স হঠাৎ মেঝের উপরে থাকা ড্রয়িংটিকে ভালোভাবে লক্ষ্য করে। তখনই সে বুঝতে পারে অরিয়ানার দোলনা বলতে তার কবরকে বোঝানো হচ্ছে। তাই এবার সে মার্টকে নিয়ে সেই কবরের খোঁজ করতে থাকে। পেরুর এক প্রাচীন কবরস্থানের ভেতর ছিল অরিয়ানার সম্ভাব্য কবর। এই জায়গাটি এতটাই ভুতুড়ে ছিল যা দেখে যে কারো গা ছমছম করে উঠবে। জোন্স আর মার্ট সেই প্রাচীন কবরস্থানের ভেতর ঢুকে পড়ে এবং কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা গর্ত দেখে মার্ট সেদিকে তাকায়। এই গর্তের ভেতর নামার জন্য একটা মই রাখা ছিল, তবে পুরনো সেই মই দিয়ে নামতে গিয়ে সেটা ভেঙে মার্ট নিচে পড়ে যায়। তখন পাশের সিঁড়ি দিয়ে জোন্সও নিচে নেমে আসে। এখানেই তারা বুঝতে পারে এই গর্তটি আসলে এক পুরনো সমাধিক্ষেত্র। কিন্তু সামনে পা বাড়াতেই হঠাৎ এক অদ্ভুত লোক এসে তাদের উপর হামলা করে বসে। এই লোকগুলো ছিল এলডোরাডোর সেই উপজাতিদের বংশধর, যারা এই গোরস্থানগুলোকে গার্ড করে থাকে। এদের কাছে রয়েছে বিষাক্ত তীরের ফলা, যা গায়ে লাগলেই মৃত্যু নিশ্চিত। তবে জোন্স তার পিস্তল দিয়ে কোনোভাবে সেই লোকগুলোকে তাড়াতে সক্ষম হয়। তারপর তারা সমাধিক্ষেত্রের আরও গভীরে চলে যায়। এই পুরো জায়গাটি ছিল মাকড়সার জাল দিয়ে ঘেরা এবং চারিদিকে ছিল পোকামাকড় আর ইঁদুরের বসতি। এই সব কিছু পার করে তারা এক গোপন কুঠুরির ভেতরে ঢুকে পড়ে। তবে এর মুখেই রাখা ছিল একটি কঙ্কাল। এই কঙ্কালটিকে সরিয়ে ভেতরের দেয়ালে চাপ দিতেই একটা সিক্রেট দরজা খুলে যায়। সেই গোপন কুঠুরিটা পার করে তারা আরেকটি সমাধিতে পৌঁছে যায়। কিন্তু এরপর তারা সামনে যা দেখে তাতে বিস্ময়ে চোখ সরাতে পারে না, কারণ তাদের সামনে রাখা আছে অনেকগুলো মমি। এদের আশেপাশে স্বর্ণের তৈরি অসংখ্য শিল্পকর্ম ছিল। জোন্স প্রথমে তাদের মধ্যে থেকে একটি মমির র্যাপিং খুলে নেয় আর তার হাত থেকে একটা স্বর্ণের ছুরি খুঁজে পায়। এরপর অন্য একটি মমিকে সার্চ করতে গিয়ে জোন্স বুঝতে পারে এই মমি আসলে স্বয়ং অরিয়ানার। হঠাৎ তাদের হাতে থাকা স্বর্ণগুলো মমির পেছনে কিছু একটার দিকে আঘাত হানে। তখন জোন্স সেই মমিটাকে সরিয়ে তার পেছন থেকে একটা স্কাল উদ্ধার করে। এই স্কাল পুরোপুরি স্বচ্ছ ক্রিস্টালের তৈরি ছিল, অর্থাৎ এটাই সেই বিখ্যাত ক্রিস্টাল স্কাল।
সমাধিক্ষেত্রে ঢোকার আগে ফুটপ্রিন্ট দেখে তারা বুঝতে পেরেছিল তাদের আগে কেউ এই সমাধিতে এসেছে, আর সেই ব্যক্তি ছিল হেরল্ড অক্সলি। কিন্তু ক্রিস্টাল স্কালটিকে সে আবার ফিরিয়ে দিয়ে গেল কেন? এই প্রশ্নের উত্তর ভাবতে ভাবতে তারা সমাধি থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরোতেই তারা রাশিয়ান কেজিবি এজেন্টদের দেখতে পায়, অর্থাৎ তারা আগে থেকেই জোনসের আসার খবর পেয়ে গিয়েছিল, আর তাদের সাথে ছিল জোনসের সেই বিশ্বাসঘাতক বন্ধু ম্যাক। এরপর রাশিয়ানরা তাদেরকে ধরে নিয়ে আস্তানায় বেঁধে রাখে। তখন কর্নেল ইরিনা আবারও জোলসের সাথে দেখা করতে আসে। এবার সে তার কাছে ব্যাখ্যা করে কেন রাশিয়ানরা এই ক্রিস্টালগুলো হাত করতে চায়। কারণ মিথ অনুসারে এই আর্টগুলো কোনো সাধারণ মানুষ দ্বারা নির্মিত নয়। প্রাচীন এলডোরাডোর সেই স্বর্ণনগরীটি ছিল ভিন গ্রহের প্রাণীদের তৈরি। এরপর সেখানকার উঘা উপজাতিরা তাদের পূজা করতে শুরু করে। মিথে বলা আছে যদি কেউ ক্রিস্টালগুলোকে তাদের মন্দিরে ফিরিয়ে দেয় তবে সে অসীম ক্ষমতার অধিকারী হবে। আর রাশিয়ান প্রেসিডেন্ট স্টালিন এই ক্ষমতা অর্জন করতে চায়, কিন্তু এর জন্য তাদেরকে আগে এই শহরটি খুঁজে বের করতে হবে। এবার ইরিনা এক পাগলাটে ধরনের লোককে জোনসের সামনে নিয়ে আসে। তাকে দেখেই জোনস বুঝতে পারে এই ব্যক্তি তার বন্ধু হেরল্ড অক্সলি। ইরিনা জানায় ক্রিস্টাল স্কালের দিকে কেউ খুব বেশিক্ষণ তাকাতে পারে না, কেননা এর ফলে এই স্কালটি মানুষের সাথে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলতে শুরু করে, অর্থাৎ মুখে কথা না বলে সরাসরি মানুষের ব্রেইনের সাথে সংযুক্ত হয়ে কথা বলতে থাকে। ফলে অনেক সময় মানুষ সেই ক্ষমতাকে সহ্য করতে না পেরে পাগল হয়ে পড়ে। আর অক্সলির সাথেও ঠিক এমনটাই ঘটেছে। এবার তারা জোনসকে দিয়ে অক্সলির সাথে কমিউনিকেট করতে চায়, কারণ তার কাছ থেকে যে কোনো মূল্যে আটাকো অর্থাৎ এলডোরাডোর লোকেশন আদায় করতে হবে। অতঃপর ইরিনা জোনসকে বেশ কিছুক্ষণ স্কালের দিকে তাকিয়ে থাকতে বাধ্য করে। এভাবে কিছুক্ষণ তাকানোর পর জোনসের ব্রেন আর সেটা সহ্য করতে পারে না। তবে এর মাঝে সে কেবল একটাই ওয়ার্ড শুনতে পায়। অক্সলিও ঠিক এই শব্দটাই তার হাজতের দেওয়ালে লিখেছিল, অর্থাৎ স্কালটি বারবার তাকে বলতে থাকে ফিরিয়ে দাও। এদিকে ম্যাক দেখতে পায় যে জোলস ধীরে ধীরে তার ব্রেনের উপর কন্ট্রোল হারাচ্ছে। তার অবস্থা অক্সলির মতো হওয়ার আগেই সে ইরিনাকে দিয়ে স্কালটি ঢেকে দেয়। অতঃপর জোনস স্বাভাবিক অবস্থায় ফিরে এসেই তাকে ঘুষি মেরে বসে। স্কালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেও তার কোনো লাভই হয়নি। তাই ইরিনা এবার মার্টের মা মারিয়ানাকে তাদের সামনে হাজির করে। এখানে জোনস কিন্তু আগে জানতো না যে মার্ট এই মারিয়ানারই ছেলে। তখন সে বেশ অবাক হয়ে যায়, কারণ মারিয়ানা ছিল তার প্রাক্তন প্রেমিকা। অনেক বছর আগে এক আর্কিওলজিক্যাল অভিযানের কারণে জোনস তাকে ছেড়ে গিয়েছিল। এরপর অনেক দিন ধরে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। তবে এবার তারা একে অপরের মুখোমুখি হয়ে ঝগড়া শুরু করে দেয়। কিন্তু ইরিনা এসে বলে এসব করার জন্য তাদের হাতে এখন সময় নেই। তাই এবার জোনস বাধ্য হয়ে অক্সলির কাছে গিয়ে তার কাছ থেকে আটাকোর লোকেশন জানতে চায়। তখন অক্সলি তাকে একটা কাগজে কিছু ড্রয়িং এঁকে দেয়। এই ড্রয়িংগুলো বেশ কিছুক্ষণ অ্যানালাইসিস করে জোলস তার অর্থ উদ্ধার করে। অক্সলি আসলে তাদেরকে অ্যামাজন জঙ্গলের ভেতর যেতে বলছে, এবং এমন একটা অংশের কথা সে নির্দেশ করছে যেখানে এর আগে মানুষের পা পড়েনি। আর সেখানেই হয়তো লুকিয়ে আছে রূপকথার সেই স্বর্ণনগরী এলডোরাডো। এদিকে মার্ট হঠাৎ তার পাশে থাকা এক কেজিবি এজেন্টকে প্রচণ্ড জোরে ঘুষি মেরে বসে। এরপর তার কথায় জোলস, মারিয়ান আর অক্সলিও পালাতে শুরু করে। মার্ট একটা হারিকেন দিয়ে রাশিয়ানদের তাঁবুতে আগুন লাগিয়ে দেয়। তারপর তারা বনের ভেতর দিয়ে দৌড়ে পালাতে থাকে। কিন্তু জোনস আর ম্যারিয়ান হঠাৎ কাদার মধ্যে আটকা পড়ে যায়। তারা দুজনেই ক্রমশ সেই কাদার ভেতর ডুবে যেতে থাকে। তখন মার্ট তাদেরকে বাঁচানোর জন্য দড়ি খুঁজতে যায়। জোনস তখন অক্সলিকেও সাহায্যের খোঁজ করতে বলে। এখানেই মারিয়ান তার কাছে একটা সিক্রেট রিভিল করে যে মার্ট আসলে জোনসের নিজেরই সন্তান। কিন্তু জোনস এতদিন ধরে এই সত্যিটা জানতো না। মারিয়ান তাকে সত্যিটা জানায় কারণ সে ভেবেছিল তারা দুজনেই হয়তো এবার মরতে যাচ্ছে। তবে মার্ট হঠাৎ হাতে করে একটা সাপ নিয়ে আসে। এরপর সেই সাপকেই দড়ির মতো ইউজ করে ম্যারিয়ানকে কাদা থেকে তুলে নেয় সে। তবে জোনসের সাপের ভীতির কারণে তাকে কাদা থেকে তুলতে বেশ কষ্টই হয়। অবশেষে তারা বেঁচে ফিরলেও তাদেরকে আবারও রাশিয়ানরা চারদিক থেকে ঘিরে ফেলে, কারণ পাগল অক্সলি আসলে হেল্প খুঁজতে গিয়ে রাশিয়ানদেরই ডেকে এনেছে। যাই হোক, এরপর তারা জোনসকে নিজেদের গাড়িতে তুলে অ্যামাজনের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তখনই কৌশলে জোলস প্রথমে তাদের একজনকে মেরে অজ্ঞান করে দেয় এবং সে গাড়ির চালককেও ফেলে দিয়ে নিজেই গাড়ির কন্ট্রোল নেয়। তারপর সে মারিয়ানের হাতে গাড়ির কন্ট্রোল দিয়ে গাড়ির পেছনে চলে আসে, কারণ ক্রিস্টাল স্কাল সহ অক্সলি তখনও রাশিয়ানদের কবজায়। তাই এবার সে গাড়ির পেছন থেকে একটা রকেট লঞ্চার নিয়ে একে একে কয়েকটা গাড়িকে উড়িয়ে দেয়। কিন্তু তবুও বাকি রাশিয়ানরা তার উপর গুলি চালাতে থাকে।
এভাবে চেস করতে করতে জোন্স সেই গাড়িটার উপর ঝাঁপিয়ে পড়ে যেখানে অক্সলি ছিল। তারপর সে একাই সেখানকার সবাইকে মেরে গাড়ি থেকে ফেলে দেয় এবং যখনই সে ম্যাককেও মারতে যায় তখন ম্যাক জানায় সে আসলে একজন CIA এজেন্ট, অর্থাৎ এতদিন ধরে সে ডাবল এজেন্ট হিসেবে কাজ করে আসছিল। অন্যদিকে ইরিনা কিন্তু তার এক সৈন্যকে দিয়ে অক্সলির কাছ থেকে স্কাল নিজের কবজায় নিয়ে নেয়, তবে মার্ট একটা তলোয়ারের সাহায্যে স্কালটিকে নিজের কাছে নিয়ে নেয়। বেশ লম্বা সময় ধরে চলতে থাকে তাদের এই ফাইটিং। এর মধ্যে ইরিনা আবারও ক্রিস্টাল স্কালটিকে ছিনিয়ে নেয়। শেষমেশ ইরিনা মার্টকে কাবু করে গাড়ি চালাতে থাকা মারিয়ানকে মারতে যায়, তবে জোন্স তখন সেই গাড়িটিকে ধাক্কা দিলে সে অন্য একটা গাড়িতে গিয়ে পড়ে। এবারও সে মার্টকে বেশ কিছুক্ষণ মারধর করে। এক পর্যায়ে মার্ট একটা গাছের লতা ধরে ঝুলে পড়ে। ততক্ষণে তারা কিন্তু অ্যামাজন জঙ্গলের প্রায় গহীনে ঢুকে পড়েছিল। ইরিনা এবার গাড়ি নিয়ে জোন্সকে পাহাড়ের খাদে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে, তবে মার্ট গাছের লতা ধরে ফেলার পর কিছু বানরকেই তার বন্ধু বানিয়ে ফেলে। এবার তাদেরকে দিয়েই সে ইরিনার উপর হামলা চালায়। শেষ পর্যন্ত সে আবারও তার কাছ থেকে ক্রিস্টাল স্কালটি উদ্ধার করতে সক্ষম হয়, তবে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে একসময় দুটো গাড়ি থেমে যায়। তখনই তাদের পায়ের নিচ থেকে উঠে আসতে থাকে বিশাল পিঁপড়ের দল। ক্ষুধার্ত এই পিঁপড়েগুলো নিমিষেই একজন মানুষকে জ্যান্ত গিলে খাওয়ার মতো ক্ষমতা রাখে। জোন্স তখন সবাইকে গাড়ি থেকে নেমে নদীর দিকে দৌড়াতে বলে। এর মাঝে রাশিয়ানরা আবারও তাদের উপর হামলার চেষ্টা করে, তবে শেষমেশ তাদেরকে গিলে খায় সেই ভয়ঙ্কর পিঁপড়ের দল। অন্যদিকে অক্সলির হাতে ক্রিস্টাল স্কাল থাকায় পিঁপড়েরা তার কাছে আসছে না। জোন্স নিজেও তার কাছাকাছি থেকে বেঁচে যায়। এই অবস্থাতেও সে তার উপর হামলা করতে আসা শেষ রাশিয়ান সৈন্যটিকেও মেরে কাবু করে ফেলে। আর এরপর সেই ভয়ানক পিঁপড়ের দল তাকে নিজেদের ঢিবির ভেতর টেনে নিয়ে যায়। ইরিনাও সেই পিঁপড়ের কাছ থেকে বাঁচার জন্য একটা গাছের উপর উঠে থাকে। অবশেষে অক্সলিকে নিয়ে আবারও তারা গাড়িতে উঠে পড়ে। এবারও মারিয়ানি সেই গাড়িটি চালাচ্ছিল, তবে তখনই সে সেটিকে নিয়ে পাহাড়ের শেষ প্রান্তে থাকা একটা গাছের উপর আছড়ে পড়ে, আর সেখান থেকে তাদের গাড়িটি নিচের নদীতে পড়ে যায়। অন্যদিকে ইরিনার সাথে আর অল্প কিছু সঙ্গী তখনও বেঁচে ছিল। তাদের সাহায্যে সে দড়ি বেয়ে নদীর উপর নামার চেষ্টা করতে থাকে। এদিকে জোন্সদের গাড়িটা নদীর তীব্র স্রোতে ভেসে যায়। এরপর তারা বিশাল এক ঝর্ণার মুখে এসে পড়ে। এভাবে ঝর্ণার 3টা অংশেই তারা নদীর উপর থেকে নিচে আছড়ে পড়ে, কিন্তু এত কিছুর পরেও তাদের সবাই কোনো মতে বেঁচে যায়। আর তাদের সামনেই তারা একটি অদ্ভুত আকৃতির ঝর্ণা দেখতে পায়। তাই জোন্স সেই স্কালটিকে ফিরিয়ে দেওয়ার জন্য সবাইকে নিয়ে সেই ঝর্ণার ভেতর ঢুকে, কারণ অক্সলির বলা ডিরেকশন অনুযায়ী উখাদের সেই মন্দিরের পাথরটা ঝর্ণার ভেতরেই। অতঃপর তারা নদী পার করে ঝর্ণার ভেতর দিয়ে অন্ধকার এক গুহায় এসে পড়ে। এই গুহার চারিদিকের দেয়ালে তারা অনেকগুলো ড্রয়িং দেখতে পায়। মূলত আজ থেকে অনেক অনেক বছর আগে উখা উপজাতি এই দেয়ালগুলোতে তাদের দেবতাদের ছবি এঁকেছিল, কিন্তু এই ছবিগুলো দেখতে কিছুটা ভিন গ্রহের এলিয়েনদের মতোই। মূলত অনেক বছর আগে এই এলিয়েনগুলো পৃথিবীতে এসেছিল। তখন তারা উখা উপজাতিকে কৃষিকাজ থেকে শুরু করে অনেক আধুনিক প্রযুক্তি শিখিয়েছিল, আর এজন্যেই উখারা তাদেরকে দেবতা হিসেবে পূজা করত। এদিকে গুহার পথ শেষ হওয়া মাত্রই তারা একটা সিঁড়ির মুখে এসে পড়ে। সেখানকার চারিদিকে ছিল বেশ কয়েকটি পিরামিড। তবে তখনই হঠাৎ পেছন দিক থেকে কিছু লোক তাদের উপর হামলা করে বসে। এরা আসলে ছিল প্রাচীন সেই উখা উপজাতিদের বংশধর। তারা দূর থেকে পাথর এবং কিছু অদ্ভুত জিনিসপত্র ছুঁড়ে মেরে সবাইকে আটকে ফেলে। তারপর তারা জোন্স সহ সবাইকে মারতেই যাচ্ছিল, তবে হঠাৎ অক্সলির হাতের ক্রিস্টাল স্কালটা দেখে তারা পালাতে শুরু করে। এভাবেই ক্রিস্টালটির সাহায্যে জোন্স এই বাধাটিকেও অতিক্রম করে যায়। অতঃপর তারা সবাই একটা বিশাল মিনারের সামনে এসে পড়ে। তখন অক্সলি সেই মিনারের গায়ে থাকা পাথরগুলোতে হাত বুলাতে থাকে, কারণ এই মিনারের ভেতরেই রয়েছে সেই টেম্পলে যাওয়ার রাস্তা। তবে হঠাৎ এক পাথরের নিচ থেকে বালি পড়তে শুরু করে। তখনই জোন্স বুঝতে পারে যে এই পাথরগুলোকে মিনার থেকে খুলতে হবে। তাই সে আরেকটি পাথর তুলে নিয়ে একে একে সব পাথরের উপর আঘাত করতে থাকে। এভাবে অনেকগুলো পাথর খুলে ফেলার পর ভেতর থেকে প্রচুর বালির স্রোত বয়ে চলে। তারপরেই হঠাৎ বিকট শব্দ করে মিনারের ভেতর দিয়ে একটা পথ খুলে গেলে তাদের সবাই তখন নিচে পড়ে যায়। শুধু তাই নয়, এরপর সেখানেও তাদের পায়ের নিচ থেকে পাথরগুলো সরে যেতে থাকে। শেষমেশ তারা আরও নিচে গিয়ে পড়ে, তবে সেখানে পানি থাকায় তাদের তেমন একটা ক্ষতি হয় না। এবার সেই পানির ভেতর দিয়ে হেঁটে হেঁটে তারা একটি পুরনো কক্ষের ভেতর গিয়ে পৌঁছায়। এই জায়গাটি পৃথিবীর সব বিখ্যাত মিউজিয়ামকেও হার মানাবে, কারণ সেখানে রাখা ছিল পৃথিবীর বিখ্যাত সব সভ্যতার অনেকগুলো আর্টিফ্যাক্ট।
এর পাশাপাশি স্বর্ণের তৈরি অলংকার সহ অনেক মূল্যবান জিনিসপত্র সেখানে ছিল। এবার সেই মিউজিয়ামের মধ্যে দিয়ে তারা ফাইনালি সেই মন্দিরের দরজায় এসে পৌঁছায়। এরপর সেই দরজায় ক্রিস্টাল স্কালটি স্পর্শ করতেই বিশাল দরজাটি খুলে যায়। অবশেষে তারা দেখতে পায় রূপকথার সেই মন্দির। সেখানে রাখা ছিল ক্রিস্টালের তৈরি অনেকগুলো কঙ্কাল। মূলত পৃথিবী ছেড়ে যাওয়ার আগে এলিয়েনরা তাদের সিম্বল হিসেবে ওই ক্রিস্টাল স্কালগুলো পৃথিবীতে রেখে যায়, আর উঘা উপজাতি তাদের ক্রিস্টালগুলোকে দেবতার মতো করেই পূজা করত। জোন্স তখন দেখতে পায় যে তাদের মধ্যে একজনের ধরে কোনো খুলি নেই, কারণ অনেক বছর আগে অরিয়ানা এই স্কালটিকে এখান থেকে চুরি করেছিল, আর ঠিক এই স্কালটি উদ্ধার করেছিল অক্সলি। সে স্কালটিকে হাতে পাওয়ার পর বারবার একটা কথাই শুনতে পায়, যা হলো ফিরিয়ে দাও। কিন্তু রাশিয়ানরা তার পিছু নেওয়ায় সেই স্কালটিকে অরিয়ানার কাছেই রেখে এসেছিল। এবার ফাইনালি অক্সলি সেই স্কালটিকে ফিরিয়ে দিতে যায়, কিন্তু হঠাৎ পেছন দিক থেকে আবারও তার দিকে পিস্তল তাক করে বসে ম্যাক। এর সাথে সাথেই কোথা থেকে যেন ইরিনাও সেখানে এসে হাজির হয়। আসলে ম্যাক শুরু থেকে জোলসের সাথে বিশ্বাসঘাতকতা করছিল। এখানে আসার পরেও সে প্রতি পদে পদে ইরিনার জন্য ট্র্যাকিং ডিভাইস রেখে গেছে, আর এই ডিভাইসগুলোকে ট্র্যাক করার মাধ্যমে সেও এই মন্দিরে এসে হাজির হয়। এবার ইরিনা সেই স্কালটিকে অক্সির কাছ থেকে নিজের কাছে নিয়ে নেয়। তারপর সে নিজেই সেটাকে ওই কঙ্কালের সাথে জুড়ে দেয়, কারণ মিথ অনুসারে যে এই স্কালটিকে ফিরিয়ে দেবে সে পাবে অসীম জ্ঞান আর মানসিক শক্তি। এই স্কাল ফিরিয়ে দেওয়ার সাথে সাথেই কঙ্কালগুলো যেন জীবিত হয়ে ওঠে। হঠাৎ তাদের মাথার উপর একটা পোর্টাল খুলে যায়, সাথে সাথে অক্সলিও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আসলে এই পোর্টালটি ছিল ভিন গ্রহের এলিয়েনদের পোর্টাল। এবার সেই এলিয়েন পোর্টালটি তার ভেতরে আশেপাশের সবকিছু টেনে নিতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে জোন্স সবাইকে নিয়ে দ্রুত মন্দির থেকে বেরিয়ে আসতে থাকে। তবে ইরিনা অসীম জ্ঞান আর ক্ষমতার লোভে মন্দিরের ভেতরেই থেকে যায়। এবার সেই 13টা ক্রিস্টাল স্কাল মিলে একজন সম্পূর্ণ এলিয়েনের রূপ নেয়। এরপর সেই এলিয়েন ইরিনার ব্রেইনে নলেজ আর পাওয়ার ট্রান্সফার করতে থাকে। তবে সে তাকে এত বেশি নলেজ দেয় যে ইরিনা তা সহ্য করতে পারে না। শেষমেশ তার শরীর এত বেশি জ্ঞানের ভার না নিতে পেরে ঝলসে গিয়ে সে পুরোপুরি বাষ্পে পরিণত হয়ে যায়। অন্যদিকে জোন্স সবাইকে নিয়ে কোনোভাবে সেই মন্দির থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু ম্যাক লোভে পড়ে কিছু অলংকার চুরি করতে যায়। জোন্স তাকে বাঁচানোর চেষ্টা করলেও সেই পোর্টাল সবকিছুর সাথে সাথে তাকেও ভেতরে টেনে নেয়। অবশেষে সম্পূর্ণ মন্দিরটাই পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হলে পোর্টালটিও বন্ধ হয়। তবে এবার ভেতর থেকে তাদের দিকে ধেয়ে আসে তীব্র পানির স্রোত। পানি থেকে বাঁচতে তারা সবাই দৌড়াতে শুরু করে, কিন্তু সেই মিনারের খোলা পথে এসে সবাই আটকে যায়, কারণ এখান থেকে তারা কিভাবে বের হবে সেটা কেউ বুঝতে পারছিল না। তবে সেই তীব্র পানির স্রোতই তাদেরকে নিচ থেকে উপরে নিয়ে আসে। তারপর তারা চোখের সামনে এক অতি প্রাকৃতিক দৃশ্য দেখতে পায়। উখাদের বানানো পিরামিডের ভেতর থেকে একটা ফ্লাইং ইউএফও আকাশে উড়ে যায়। অর্থাৎ তাদের চোখের সামনেই মন্দিরের সেই এলিয়েন তার নিজ গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়। জোন্স বুঝতে পারে এই নগরীটি মূলত স্বর্ণনগর নয়, বরং জ্ঞানের শহর ছিল, কারণ উঘা ভাষায় গোল্ড শব্দটির অর্থ ছিল জ্ঞান, আর তাদের সম্পদও ছিল সেই জ্ঞান যা এলিয়েনরা তাদেরকে দিয়েছে। অবশেষে এই অসাধারণ অ্যাডভেঞ্চার শেষে সবাইকে নিয়ে ঘরে ফিরে আসে জোন্স। এখানে মাটো তাকে বাবা হিসেবে মেনে নিয়েছে এবং তাকে ইউনিভার্সিটির আর্কিওলজি ডিপার্টমেন্টের সহকারী ডিন পদে প্রমোশন দেওয়া হয়। তারপর জমকালো এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সে তার অপূর্ণ ভালোবাসা ম্যারিয়ানাকে বিয়ে করে নেয়। ফাইনালি এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়েই অসাধারণ এই অ্যাডভেঞ্চার মুভিটি এখানেই শেষ হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলে যেও না। আমি তোমাদের সবার কমেন্টই পড়ি। আমার এই চ্যানেলটিকে আরো ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য তোমাদের সাপোর্ট আমার সত্যিই অনেক প্রয়োজন। তাই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিতে আশা করি কার্পণ্য বোধ করবে না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।